একটা বেঞ্চ আছে আমার, না পার্কের। কিন্তু দিনে অন্তত 2 বার, সকালে আর সন্ধ্যায় আমি ওখানে গিয়ে বসি। এতটা নিয়মিত যে মনে হয় এটা যেন আমারই বেঞ্চ। একটা ব্যক্তিগত অধিকার বোধ করি আমি। বেঞ্চটা পার্কের এক কোনায়, সামনে একটা খোলা মাঠ, তারপরে একটা ছোট্ট জঙ্গল, আর জঙ্গলটা পেরিয়ে আর একটা মাঠ, লম্বা ঘাসের একটা ফিল্ড যেখানে ঘোড়াদের খাওয়ানো হয়। গ্রীষ্মকাল বলে পুরো মাঠটা এখন সোনালি রঙে ভরে আছে। আমি বসে থাকি জঙ্গলের ওপাশে সেই সোনালি মাঠের দিকে তাকিয়ে। ওই মাঠ আমার না, ঘোড়াগুলো আমার না, তবু প্রতিদিন সেই সোনালি রংটা দেখতে দেখতে একটা তৃপ্তি হয়, যেন কিছু একটা আমার জন্য রেখে দেওয়া হয়েছে, শুধু দেখার জন্য। ইটস এ গুড ফিলিং। বেঞ্চটা যেখানে, সেটা পড়েছে বাউন্ডারি স্ট্রিটের ধারে। গাছের ফাঁক দিয়ে রাস্তার নাম ফলকটা দেখা যায়, বাউন্ডারি স্ট্রিট। নামটা ভালো লাগে, একটা সীমানা। আর অদ্ভুতভাবে এই নাম ফলকেরও রং বদলায়। সূর্যোদয় গোলাপি, দুপুরে উষ্ণ, সন্ধ্যায় দিনের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন ছায়া। সীমানাটা একই থাকে, শুধু রংটা বদলায়। আজ সকালে প্ল্যান ছিল একা হাঁটতে বের হব, কিন্তু দরজা পার হতেই আমার ছেলে কেঁদে উঠল। মাকে ছাড়া যাবে না, তার মায়ের কোনো উপায় ছিল না। তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম। কোনো পরিকল্পনা ছিল না এভাবে যাওয়ার। কিন্তু এই বদলে যাওয়া সকালটাই হয়ে উঠল সবচেয়ে ভালো সময়। ফিরে এসে স্ত্রী আর ছেলে ঘুমিয়ে পড়ল। আমি কফি নিয়ে সেই বেঞ্চে গিয়ে বসলাম। বেঞ্চে বসে সেই সোনালী মাঠের দিকে তাকিয়ে থেকে মনে হলো, আমি জন্মেছিলাম এমন একটা সময়ে যখন প্রযুক্তি বলতে তেমন কিছুই ছিল না। তারপর নিজের চোখের সামনেই পুরো পরিবর্তনটা দেখেছি। মোটা টিভি থেকে পাতলা টিভি, এখন তো প্রজেক্টর। এই পরিবর্তন আমি বেছে নিইনি, এটা এমনি এসেছে আমার চোখের সামনে দিয়ে, ঠিক যেমনি সেই সোনালী মাঠটাও আমার জন্য বোনা হয়নি, তবু প্রতিদিন আমার চোখের সামনে ধরা দেয়। অবশ্য একবার একটা গ্র্যান্ড জেস্টারের মতো কিছু করেছিলাম। সুটকেস গুছিয়ে লন্ডন চলে এসেছিলাম। মনে হয়েছিল এটা আমার সিদ্ধান্ত, কিন্তু এখন ভাবলে বুঝি সেই সিদ্ধান্তটাও আসলে অনেক না পরিকল্পিত মুহূর্তের যোগফল ছিল। যা আমার না, তাও কি আমার জন্য কিছু বহন করে? সেই সোনালী মাঠ ঘোড়াদের জন্য বোনা। তবু প্রতিদিন সকালে আমি ওই রংটা দেখি, আর কিছু একটা পাই যা আমি চাইনি, চাওয়ার সুযোগও ছিল না, তবু পেয়ে গেছি। জীবনও অনেকটা এমন বোধহয়। প্রতিটা জিনিস আমার জন্য পরিকল্পিত না, কিন্তু যা ঘটে তার মধ্যে থেকেও কিছু একটা আমার ভাগে চলে আসে, যদি বসে দেখার সময়টুকু রাখি। আর এই কথাটা ভাবতে ভাবতেই একটা কবিতার কথা মনে পড়লো, আল মাহমুদের। কারণ ওই কবিতাতেও ঠিক এই জিনিসটাই আছে। কবিতা মানে নতুন কিছু বানানো না। কবিতা মানে যা আমরা এমনি দেখে ফেলেছি, শুনে ফেলেছি, বয়ে বেড়াচ্ছি। মায়ের মুখ, বাড়ি ফেরার শব্দ, ছোটবেলার একটা গন্ধ, একটা দৃশ্য, যা আমরা চাইনি তবু আমাদের ভেতরে থেকে গেছে। ঠিক যেমন এই সোনালী মাঠটা আমার ভেতরে থেকে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে। সীমানাটা একই থাকে, শুধু রংটা বদলায়। জঙ্গলের ওপাশে সোনালী মাঠটা আজও সেভাবেই পড়ে আছে। আজ একটি কবিতা দিয়ে শেষ করব। আমার সবচেয়ে প্রিয় কবি আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। কবিতা এমন: কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন। আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টার ধ্বনি। রাবেয়া, রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটুজল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো চাল আর বাঁশ ছাড়ে, ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুরানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার।
চুল খোলা আয়েশা আক্তার। ভালো থাকবেন সবাই, পরের এপিসোডে আসছি।